যারা আজকে আলোচনা সভার আয়োজন করেছেন সবাই ধন্যবাদ জানাই। আমি মনে করি কোথাও থেকে এটা শুরু করা দরকার ছিল এবং আপনারা শুরু করতেন, সেই জন্য আমি সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। দুই, আমি প্রথমেই আজকে যারা যারা বলছেন তারা কথা বলার একটা সুযোগ পেয়েছি, যারা এই সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করেছেন, প্রাণ দিয়েছেন এই ছাত্রছাত্রীদের সংগ্রামে, যারা জীবন দিয়েছেন তাদের আপনার মাগফিরাত কামনা করে, যারা আহত হয়েছেন তারা হসপিটালে আছেন তাদের সুস্থতা কামনা করে, এবং এই আন্দোলন সংগ্রামের ফলে যে নতুন সরকার বাংলাদেশে এসেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং আমি আশা করি যে এই সরকারের মাধ্যমে আমরা যে কথাবার্তা বলার জন্য আজকে বললেন যে সুযোগ হয়েছে এতদিন বলতে পারেন নাই, সেই সুযোগকে একটা পার্মানেন্ট সুযোগের ব্যবস্থা করবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে গণতান্ত্রিক সমাজে রূপান্তরিত করা। প্রথমে আমি হাসান ভাইয়ের একটা করে, হাসান ভাই আমার থেকে দাঁড়িয়ে আমার তো এখন ৭৭ বছর হাসান ভাইয়ের একটা কথা দিয়ে শুরু, একটা জানি না এটা কতটুকু মূল্যবান। উনি কথাটা বলছেন যে আমরা ব্যবসায়ী, আমাদের কোনো দল নাই, আমরা যে সরকার আছে তাকেই আমরা সাথেই আছি। কথাটা কিন্তু এই জন্য যে আপনি সম্পূর্ণ সমর্থন করতেই থাকবেন একজনকে, এটা কি কোনো নিয়ম নীতি হল? আপনি সমর্থন করবেন যদি কেউ গণতান্ত্রিক ভাবে জনপ্রতিনিধিত্বশীল সরকার থাকে, তাহলে অবশ্যই আপনি সমর্থন করবেন। বিকজ দেশের জন্য সম্পদ সৃষ্টির পথে রাজনীতি এবং যারা সম্পদ সৃষ্টি করে অর্থনীতি, তারা কিন্তু আলাদা কিছু না। আমি যতটুকু বুঝি, যতটুকু জানি, যতটুকু জ্ঞান অর্জন করছি, তাতে আমি এইটুকু বুঝি যে প্রত্যেক দেশের একটা রাজনীতি আছে, একটা অর্থনীতি আছে। এই রাজনীতি এবং অর্থনীতি একে অপরের সম্পূরক এবং একে অপরের পরিপূরক। যেমন আপনি যদি আপনার নিজের পরিবারকে যদি ভালো করতে চান, বড় করতে চান সমাজে, তাহলে ভাই এবং বোন একে অপরের সম্পূরক এবং পরিপূরক। ভাই একদিকে যাবে, বোন একদিকে যাবে, দুই ভাই মারামারি করবে, এরকম কোন সমাজ, এরকম কোন ফ্যামিলি আপনি দেখছেন যে তারা খুব সমাজে উন্নতি লাভ করছে? আগের দিনে যারা জমিদার ছিল, মিয়া মিয়া ছিল, বড় লোক ছিল, তাদের কিন্তু আমি দেখছি পথের বিজ্ঞানী হইতে ভাই ভাই মারামারি। অতএব রাজনীতি এবং অর্থনীতি যে কোনো দেশে একে অপরের সম্পূরক এবং পরিপূরক। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, সেটা আমার বিশ্বাস করতে কোনো অসুবিধা নেই। কিন্তু অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। তো যতদিন আমাদের এই মাথার উপরে এটা থাকবে, যে সরকার আছে, যে সরকার থাকে, আমরা তাকে তার সমর্থনে দিয়ে যাব, এই নীতি থেকে আগে আমাদের বের হয়ে আসবে। অর্থাৎ আমরা তাকে সমর্থন করব যেই সরকার একটা তো অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যত একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করবে, তাকে আমরা অবশ্যই সমর্থন করব, কারণ এটা দেশের জন্য করব। আর যদি আমরা সমর্থন করতেই থাকি, তাহলে যেটা হবে, যেটা যে কন্ডিশনটা আজকে আপনারা অনেকে এক্সপ্লেন করবেন, তবে আমি একটু কেন জনপ্রতিনিধিত্বশীল সরকার যদি না থাকে, কেন জনগণের কাছে জবাবদিহিতার সম্পর্কে যে সরকারকে হতে হয় না, কেন যে সরকার কেন কিভাবে গ্রাস করতে পারে? কারণ তখন দীর্ঘদিন থাকার পরে কোন
জবাবদিহিতার সম্মুখীন না হওয়ার পরে তাদের সাথে একটা স্বার্থান্বেষী মহলের জন্ম, সেটা ব্যবসায়ীও আছে, নন ব্যবসায়ীও আছে, এবং তারাই বেশি উপার্জন করে যারা দেশের জন্য সম্পদ সৃষ্টি করে না। অর্থাৎ আমরা কাকে বলি অবৈধ সম্পদ? আপনারা কি ধরে আমি প্রশ্ন করতেছি না, কিন্তু আপনাকে এই সংজ্ঞাটা ভালোভাবে নির্ণয় করতে হবে। ওই সম্পদ অবৈধ সম্পদ, যে সম্পদ যদি আপনি সৃষ্টি না করে যদি আপনি অর্জন করেন, আপনি কোনো সম্পদ সৃষ্টি করেন না, অথচ আপনার সম্পদের মালিক। সম্পদ সৃষ্টি কিভাবে হয়? সম্পদ একটা সৃষ্টিশীলতা, উৎপাদনশীলতার মাধ্যমে যখন আপনি আপনার উদ্যোগ এবং উদ্যমের ব্যবহার করে একটা সমাজে যখন আপনি একটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করেন, একটা কারখানা প্রতিষ্ঠা করেন, উৎপাদন করেন, সেই উৎপাদিত পণ্য দেশেও ব্যবহার করা হবে, বিদেশেও রপ্তানি করা হবে, তখন দেশের জন্য আমরা সম্পদ সৃষ্টি করি। সেই হিসাবে রাজনীতি থেকে একজন ব্যবসায়ী অনেক বেশি গুণে দেশের প্রয়োজন দেন একজন রাজনীতিবিদ। চোর গুন্ডা বদমাশ রাজনীতি হতে পারে, কিন্তু একজন সবাই ব্যবসা হতে পারে। যদি আপনাকে ব্যবসায়ী হতে হয়, ইউ নিড আপনার সৃষ্টিশীলতা প্রয়োজন। ব্যবসায়ী হতে হলে আপনার বিচার বুদ্ধি বিচক্ষণতা প্রয়োজন। চোরের জন্য সেটা লাগে না। অতএব যতদিন আমাদের এই মেন্টালিটি থাকবে যে আগে যে সরকার থাকবে আমরা সাপোর্ট করব, এই জিনিস নিয়ে আমরা কখনো আমাদের জিনিসগুলো আদায় করতে পারবো। আমি একটা কথা আপনাদের বলি যে আমি তো এক প্রেসিডেন্ট ছিলাম, আপনাদের মধ্যে একজন ছিলাম, একটা সংগঠনের দায়িত্বে ছিলাম। আমি আমার থেকে দুই প্রধানমন্ত্রী রোজ কোন লোক বাংলাদেশে আছে কিনা আমার জানা ছিল না, কিন্তু আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, সারা বাংলাদেশিতে কেউ বলুক যে সরকারের সাথে আমি ব্যবসা করে 1 পয়সা আমি কোনোদিন আয় করছি, লাভের কথা আপনি ভাববেন। সরকারের সাথে কোনো ব্যবসা করছি অথবা সেই ব্যবসা থেকে আমি 1টা পয়সা উপার্জন করছি, এরকম যদি একটা লোক এসে বলতে পারে, সেদিন আপনাদের সামনে আমি মুখ দেখাতে আসবো। এত ক্রোধ থাকা সত্ত্বেও কিন্তু আমি সবসময় ভাই বিরোধী দলে ছিলাম। আওয়ামী লীগের যতদিন ক্রোধ ছিলাম, যখনই FPCC প্রেসিডেন্ট হয়েছি, আমি বিএনপি থেকেও বেশি বিরোধী দলে ছিলাম। ওই ইতিহাস পুরো যাব না। আবার যখন বিএনপি ক্রোধ ছিলাম, যখন FPCC প্রেসিডেন্ট হয়েছি, তখন আমি আওয়ামী লীগ থেকেও বেশি বিরোধী দলে ছিলাম। অন্তত ওনাদের সুখে আমার এমন দিনও গেছে আমাকে এয়ারপোর্ট থেকে ফেরত দিয়েছে, আমাকে বিদেশে যেতে চায় নাই, আমার নিজের মেজর ছেলের গ্রাজুয়েশন আসে। আমার অনাস্থা প্রস্তাব নিয়ে বাণিজ্য মন্ত্রী কাগজ দিয়ে বলছে, কাসিম ভাই জানা না, সবিতা চৌধুরী জানা না, কিন্তু আমি তো পিছিয়ে উঠি নাই, আমি কোনোদিন পিছিয়ে উঠিনি। ব্যবসায় সমাজের সংগঠনে আমি দায়িত্ব নিয়েছি, এবং আমি এও বলি আপনাকে, প্রথমবার যখন আমি FPCC প্রেসিডেন্টের জন্য দাঁড়াই, তখন সবাই হাসাহাসি করছে, মন্ত্রীদের মধ্যে FPCC বিল্ডিং এ আসে নাই, উনি কিভাবে FPCC প্রেসিডেন্ট। আমি তখন 1224 ভোটারের ভিতরে আমি 800 একটু নোয়াখালী করে চলে আসবে, 824 বা 30টা পাশাপাশি আমি গিয়েছি। আমি সকাল 8:30 থেকে রাত্রে 12টা পর্যন্ত মানুষের বাসায় গেছি, যেখানে বুড়া মাকে পায়ে ধরে সালাম করছে। সেভাবে আমি 1224 ভোটের ভিতরে 880 বা 84 ভোট নিয়ে আমি জয়যুক্ত হয়েছি। আমি কোন সরকারের দালালি করি, ওই সংগঠনের দায়িত্ব নেই নাই, ওই সরকারের দালালি করি, ওই সংগঠনের নেতৃত্ব দেয় নাই, আমি বিরোধী দল হিসেবে। অতএব আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা সংগঠনের নেতৃত্ব দেন, তারা প্রথম কাজ যেটা, আপনার নিজের সংগঠনের যেন সাপোর্টটা আপনার মধ্যে থাকে, দলীয় সংগঠন
সবাই করি, অনেকে করতে পারে, কিন্তু কেউ বলুক যে আমি পরবর্তী যখন প্রেসিডেন্ট ছিলাম যে এটা আওয়ামী লীগ, এটা বিএনপি, এটা জামাত, এই ধরনের কোনো চিন্তাধারা আমার মধ্যে ছিল না, এখনো নেই।